হ্যালো এভরিওয়ান, আজকের টপিক ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা। তো শুরু করা যাক। এভরিডে উই আর এক্সপোজ টু লার্জ নাম্বার অফ ইনফেকশাস এজেন্টস। আমরা প্রতিদিন বিভিন্ন যে ইনফেকশাস এজেন্ট আছে, অর্থাৎ যারা রোগ সৃষ্টি করে, তাদের চারিদিকে আমরা থাকি। অর্থাৎ আমাদের চারিদিকে যে বাতাস আছে, জল আছে, মাটি আছে, সমস্ত কিছুতে রোগ জীবাণু ছড়িয়ে আছে। হাওয়েভার অনলি এ ফিউ অফ দিজ এক্সপোজিওরস রেজাল্ট ইন ডিজিজ। কিন্তু যাই হোক, এই যে কোটি কোটি জীবাণু আমাদের চারিপাশে আছে, তবুও আমরা রোগাক্রান্ত কিন্তু খুব সহজে হয় না। কারণ কি? খুব কম সংখ্যক জীবাণুই আছে যারা রোগ সৃষ্টি করতে পারে। দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য বডি ইজ অ্যাবল টু ডিফেন্ড ইটসেলফ ফ্রম মোস্ট অফ দিস ফরেন এজেন্টস। এর কারণ হচ্ছে কি, যে বডি নিজে থেকে ডিফেন্ড করতে পারে, নিজে থেকে প্রতিরোধ করতে পারে এই রোগ জীবাণুগুলিকে। তাই আমাদের চারিপাশে এত রোগ জীবাণু থাকা সত্ত্বেও আমরা রোগাক্রান্ত হয় না সহজে, কারণ আমাদের মধ্যে ইমিউনিটি আছে। সেই ইমিউনিটি একটা যে রোগ প্রতিরোধ ক্ষমতা, বডি কী করে, এই ইনফেকশাস এজেন্টের সঙ্গে লড়াই করে এবং তার ফলে রোগটা হয় না। ঠিক আছে? যদি ইমিউনিটি সিস্টেম না থাকতো তাহলে কি আমরা প্রত্যেকটা সেকেন্ড রোগাক্রান্ত হতাম। যেমন যারা এইডস রোগী, তাদের ক্ষেত্রে কী হয়, যে ইমিউনিটি নষ্ট হয়ে যায়, তাই তাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। তাই যে কোনো জীবাণু সহজেই তাদেরকে অ্যাটাক করে এবং তারা রোগাক্রান্ত হতে থাকে। This overall ability of the host to fight the disease causing organism confirmed by the immune system is called immunity. তো এই যে হোস্টের অ্যাবিলিটি বা সক্ষমতা, যে কোনো ডিজিজ কজিং অর্গানিজমের বিরুদ্ধে তারা ফাইট করতে পারছে, এই রোগ সৃষ্টি করে এই সমস্ত জীবাণুর বিরুদ্ধে তারা লড়াই করছে, এই সক্ষমতাটাকে বলা হয় ইমিউনো সিস্টেম এবং এটাকে বলা হয় ইমিউনিটি। ইমিউনিটির দুই রকম হয়, একটা ইননেট ইমিউনিটি আর একটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইননেট ইমিউনিটি বলতে যেটা জন্মগতভাবে প্রাপ্ত হয়, আর অ্যাকোয়ার্ড মানে যেটা জন্ম হওয়ার পর থেকে বিভিন্ন রকমভাবে যেটা যেটা আমরা অ্যাকোয়ার করি, অর্জন করি। তো যেটা আছে প্রথমে, সেটা হলো ইননেট ইমিউনিটি। তো ইননেট ইমিউনিটি দেখা যাক কী আছে, যেটা জন্মগতভাবে। ইননেট ইমিউনিটি ইজ নন স্পেসিফিক টাইপ অফ ডিফেন্স দ্যাট ইজ প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ বার্থ। ইননেট ইমিউনিটি হলো নন স্পেসিফিক টাইপ অফ ডিফেন্স, অর্থাৎ কি, এরা কোনো বিশেষ জীবাণুর বিরুদ্ধে না, এরা সমস্ত জীবাণুর বিরুদ্ধেই কাজ করে। নন স্পেসিফিক হয়, কোনো নির্দিষ্ট অঙ্গ নির্দিষ্ট জীবাণুর ওপর কাজ করে না। এবং দ্যাট ইজ প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ বার্থ, এবং এরা জন্মের পর থেকেই থাকে। দিস ইজ অ্যাকমপ্লিশড বাই প্রোভাইডিং ডিফারেন্ট টাইপস অফ ব্যারিয়ার্স টু দ্য এন্ট্রি অফ দ্য ফরেন এজেন্ট ইনটু আওয়ার বডি। এবং এটা কীভাবে হয়ে থাকে, যে ফরেন বডি, এই যে ইনফেকশাস এজেন্ট, এই যে রোগ জীবাণু যখন আমাদের দেহে প্রবেশ করে, ইননেট ইমিউনিটি কী করে, বিভিন্ন রকমের ব্যারিয়ার্স বা বাধা প্রদান করে তার এন্ট্রিতে, যাতে রোগ জীবাণু প্রবেশ করতে না পারে, তার জন্য বিভিন্ন রকম বাধা প্রদান করে এবং এইভাবে আমাদের বডিকে প্রোটেক্ট করে। ইননেট ইমিউনিটি কনসিস্ট অফ 4 টাইপস অফ ব্যারিয়ার, এবং 4 ধরনের ব্যারিয়ার বা বাধা তৈরি করে এই ইননেট ইমিউনিটি। সেগুলো কী কী আছে? ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সেলুলার, আর আরেকটা লাস্ট আছে, সেটা হলো সাইটোকাইন। তো একে একে দেখা যাক কোন ব্যারিয়ারটা কেমন আছে। ফিজিক্যাল ব্যারিয়ার। স্কিন অন আওয়ার বডি is the main barrier which prevents entry of the microorganism. তো আমাদের দেহে যে স্কিন আছে, যে ত্বক আছে, সেটা হলো প্রধান ব্যারিয়ার, এবং এই ব্যারিয়ার থাকার জন্য মাইক্রো অর্গানিজম, এই যে রোগ জীবাণু, ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র রোগ জীবাণু, তারা প্রবেশ করতে পারে না। মিউকাস কোটিং অফ দ্য এপিথেলিয়াম লাইনিং দ্য রেসপিরেটরি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইউরোজেনিটাল ট্র্যাক্ট অলসো হেল্প ইন ট্র্যাপিং মাইক্রোবস এন্টারিং দ্য বডি। এবং এর পাশাপাশি যে মিউকাস কোটিং থাকে, কোথায়? মিউকাসের যে একটা আবরণ থাকে, কোথায়? রেসপিরেটরি, অর্থাৎ যে শ্বাসতন্ত্র, শ্বসনতন্ত্র, ফুসফুস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অর্থাৎ গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, ইউরোজেনিটাল ট্র্যাক অর্থাৎ ইউরিনারি ব্লাডার, মূত্রাশয়, মূত্রনালী, তারপরে এই যে টেস্টিস, এই সমস্ত যে অঞ্চলে কি থাকে, একটা মিউকাস আবরণ। এই মিউকাস আবরণ যেটা থাকে, সেটাও এই মাইক্রোবসগুলোকে ট্র্যাপ করে, মানে কি, ধরে নেয়। ট্র্যাপ মানে ধরে নেয় এবং বডির মধ্যে প্রবেশ করতে বাধা দান করে। তো এটা ফিজিক্যাল ব্যারিয়ার। তাহলে কী কী আছে? স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, মিউকাস কোটিং। ঠিক আছে। ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। ফিজিওলজিক্যাল ব্যারিয়ার কী আছে? অ্যাসিড ইন দ্য স্টোম্যাক, স্যালাইভা ইন দ্য মাউথ, টিয়ার্স ফ্রম আই অল প্রিভেন্ট মাইক্রোবিয়াল গ্রোথ। তো স্টোম্যাকে যে পাকস্থলীতে অ্যাসিড আছে, তারপর মুখে যে স্যালাইভা আছে,
তারপর চোখ থেকে যে জল পড়ে, টিয়ার্স, এগুলো কি ফিজিক্যাল ব্যারিয়ার হিসাবে কাজ করে। এরা কীভাবে প্রিভেন্ট করে? তো এই মাইক্রোবিয়াল গ্রোথ, এই যে রোগ জীবাণু আছে তাদেরকে বৃদ্ধি পেতে দেয় না। এরপরে আছে সেলুলার ব্যারিয়ার। সেলুলার ব্যারিয়ার্সে কী আছে? সার্টেন টাইপ অফ লিউকোসাইট বা ডাব্লিউবিসি অফ আওয়ার বডি লাইক পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট PMNL বা নিউট্রোফিলস। কিছু কিছু লিউকোসাইটস আছে আমাদের বডিতে, যেমন পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট বা PMNL, যাকে বলা হয় নিউট্রোফিলস, সেটা সেলুলার ব্যারিয়ার হিসাবে কাজ করে। তাছাড়া আর কি ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল বা তো শ্বেত রক্তকণিকার মধ্যে কী কী আছে? আর মনোসাইট, ন্যাচারাল কিলার, যেমন এক ধরনের লিম্ফোসাইট ইন দ্য ব্লাড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাক্রোফেজেস ইন টিস্যু ক্যান ফ্যাগোসাইটোস অ্যান্ড ডেস্ট্রয় মাইক্রোবস। এরাও কী করতে পারে? যে তাছাড়া রক্তের মধ্যে ম্যাক্রোফাজ থাকে এক ধরনের, যেটা টিস্যু, সেটা কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। ফ্যাগোসাইটিস বলতে কি, যে এটা একটা ম্যাক্রোফাজ আছে, কোনো একটা রোগ জীবাণু আছে, সেটাকে ইনগালফ করে এটাকে তার নিজের মধ্যে প্রবেশ করে নেবে। তো সেটা হলো ফ্যাগোসাইটোসিস, এবং তারপর বিভিন্ন এনজাইম এটাকে ডিস্ট্রয় করে দেবে। তো এই মাইক্রোবসগুলোকে ডিস্ট্রয় করে দেয়। এবার লাস্ট যেটা আছে সেটা সাইটোকাইন ব্যারিয়ার। সাইটোকাইনের মধ্যে কি, ভাইরাস ইনফেক্টেড সেল সিক্রেট প্রোটিন কল্ড ইন্টারফেরন হুইচ প্রোটেক্ট নন ইনফেক্টেড সেল ফ্রম ফার্দার ভাইরাল ইনফেকশন। যে বডির কোনো একটা কোষকে যদি ভাইরাস অ্যাটাক করে, তো সেই কোষটা ইন্টারফেরন রিলিজ করে, এটা একটা প্রোটিন। সেই ইন্টারফেরন কী করে? পাশের কোষগুলো যাতে ভাইরাস অ্যাটাক করতে না পারে সেইভাবে তাকে প্রোটেক্ট করে। তাহলে কি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো একটা ব্যারিয়ার। তার জন্য কী হয়, যে ভাইরাস অ্যাটাক করলে পুরো বডি ছড়িয়ে যায় না, ইন্টারফেরন রিলিজ হয়। ইন্টারফেরনের জন্য পার্শ্ববর্তী অন্য অন্য কোষগুলো তার অ্যাটাক হতে পারে না। তো এটা ছিল ইননেট বা জন্মগত, এবং সেটা ব্যারিয়ারের মাধ্যমে সেটা প্রোটেক্ট করে। তো কী কী ব্যারিয়ার আছে সেটা দেখলাম। এবার হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অর্থাৎ যেটা আমরা জন্মের পর অ্যাকোয়ার করি বা অর্জন করি। তো কী আছে দেখা যাক। অ্যাকোয়ার্ড ইমিউনিটি অন দ্য আদার হ্যান্ড ইজ প্যাথোজেন স্পেসিফিক। অ্যাকোয়ার্ড ইমিউনিটি প্যাথোজেন স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট প্যাথোজেনের উপর ভিত্তি করে এটা কাজ করে। যেটা আগে যেটা ছিল ইননেট, সেটা কিন্তু নন স্পেসিফিক ছিল। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই মেমোরি, এটা মেমোরির ওপর ভিত্তি করে কাজ করে। মানে কোনো একটা মেমোরি মানে স্মৃতিশক্তির ওপর ভিত্তি করে। কীভাবে সেটা নিচে দেখছি। দিস মিনস হোয়েন আওয়ার বডি এনকাউন্টার্স এ প্যাথোজেন ফর দ্য ফার্স্ট টাইম, ইট প্রডিউসেস এ রেসপন্স কল্ড প্রাইমারি রেসপন্স হুইচ ইজ অফ লো ইন্টেন্সিটি। যে এটা বলছে যে আমাদের বডি যখন প্রথম কোনো একটা প্যাথোজেনের সঙ্গে এনকাউন্টার করে, অর্থাৎ কি, যে বডির মধ্যে যখন কোনো একটা প্রথম রোগ জীবাণু প্রবেশ করে, তখন এই রোগ জীবাণু প্রবেশ করানোর জন্য এক ধরনের রেসপন্স তৈরি হয় বডিতে, যে রেসপন্সটাকে বলা হয় প্রাইমারি রেসপন্স, এবং তার ইন্টেন্সিটি বা তার প্রভাবটা কি অত্যন্ত কম থাকে, কিন্তু বডিকে জানায় যে হ্যাঁ, বডি মধ্যে কোনো একটা প্যাথোজেন, কোনো একটা রোগ জীবাণু প্রবেশ করেছে, এবং একটা রেসপন্স প্রদান করে, সেটা হলো প্রাইমারি রেসপন্স। সাবসিকুয়েন্ট এনকাউন্টার উইথ দ্য সেম প্যাথোজেন elicits a highly intensified secondary or anamnestic response. তো এরপরে সেই প্যাথোজেন যদি আবার আমাদের দেহে প্রবেশ করে, তাহলে কি দ্বিতীয়বার যখন প্রবেশ করবে, তখন কি যে প্রভাবটা সেটা হাইলি ইন্টেন্সিফাইড, অর্থাৎ কি ইমিউনিটি অত্যন্ত আক্রমণাত্মকভাবে অ্যাটাক করে, এবং যে রেসপন্সটা প্রদান করে সেটা হলো সেকেন্ডারি বা অ্যামাননেস্টিক রেসপন্স। This is ascribed to the fact that our body appears to have memory of the first encounter. তো এখানে কি বোঝাচ্ছে, যে তারা কি প্রথমে যে যখন এসেছিল সেই রোগ জীবাণু, সেই মেমোরিটা কিন্তু আমাদের বডি মনে রেখেছে, সেই স্মৃতিটা মনে রেখেছে। তার জন্য যখন দ্বিতীয়বার আসছে, সে চিনতে পারছে যে হ্যাঁ, এই তো প্রথমবার এসেছিলো। দ্বিতীয়বার যখন সেটা প্রবেশ করছে, তখন সেটা যে রেসপন্সটা দিচ্ছে সেটা অত্যন্ত ইন্টেন্সিফাই হচ্ছে, অনেক আক্রমণাত্মক হচ্ছে, যেটা বলা হয় সেকেন্ডারি রেসপন্স। The primary and secondary immune response are carried out with the help of two special type of lymphocyte present in our body, একটা B lymphocytes, একটা T lymphocyte। প্রাইমারি এবং সেকেন্ডারি যে ইমিউনো রেসপন্স আছে, আমাদের দুই রকমের সেল আছে, এই দুই রকমের লিম্ফোসাইটস আছে, তারা এটাকে নিয়ন্ত্রণ করে রক্তের মধ্যে। একটা হলো বি লিম্ফোসাইট আর একটা হলো টি লিম্ফোসাইট। তো এবার ডিটেলসে পাওয়া যাক বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট কী আছে। B lymphocyte produce an army of protein in response to pathogen into our blood to fight with them.
তো কী করে যে যখন এগুলো দ্বিতীয়বার আসে তখন এই বি লিম্ফোসাইট যেটা আছে সেটা একটা আর্মি গঠন করে, একটা সৈনিকের দল তৈরি করে, এবং যেটা প্রোটিন দিয়ে গঠিত, সেই প্রোটিন দ্বারা গঠিত একটা আর্মি তৈরি করে, যাতে কী করতে পারে এই প্যাথোজেনের বিরুদ্ধে তারা ফাইট করতে পারে, লড়াই করতে পারে। দিজ প্রোটিনস আর কল্ড অ্যান্টিবডিজ, এবং এই প্রোটিনগুলোকে বলা হয় অ্যান্টিবডিজ। তাহলে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করছে রক্তের মধ্যে, যাতে তারা এই যে প্যাথোজেন আছে তাদের বিরুদ্ধে কাজ করতে পারে। দ্য টি সেলস দেমসেলফ ডু নট সিক্রেট অ্যান্টিবডিজ, টি সেল নিজে কোনো অ্যান্টিবডি সিক্রেট করে না, বাট হেল্প বি সেলস টু প্রডিউস দেম, কিন্তু বি সেল যেটা আছে তাদেরকে সাহায্য করে অ্যান্টিবডি তৈরি করার জন্য। টি সেল আর বি সেল দুটো আছে, তো টি সেল নিজে অ্যান্টিবডি তৈরি করে না, এটা বি সেলকে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। ইচ অ্যান্টিবডি মলিকুল হ্যাজ 4 পেপটাইড চেন, 2 স্মল চেন কল্ড লাইট চেন আর 2 লঙ্গার কল্ড হেভি চেন। Hence, an antibody is represented as H2L2. H for heavy chain, দুটো আছে তাই 2, L for light chain আর দুটো আছে তাই 2, H2L2। এই যে ছবি দেখতে পাচ্ছ, একটা অ্যান্টিবডির ছবি এখানে আছে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাইট চেন, এটা লাইট চেন, আর এই যে বড় এটা হচ্ছে হেভি চেন, এই যে বড় ওয়াই আকৃতি এটা হলো হেভি চেন, দুটো হেভি চেন আর দুটো লাইট চেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, এই জায়গাতে অ্যান্টিজেন যুক্ত হয়, মানে বাইরে থেকে যে প্যাথোজেন আসছে, যে রোগ জীবাণু আসছে সেটা এখানে অ্যান্টিজেন দ্বারা যুক্ত হচ্ছে। দুটো চেনের দুটো সাইট আছে অ্যান্টিজেন বাইন্ডিংয়ের জন্য, এটা লাইট চেন, এটা হেভি চেন দেখলাম। আর এখানে সালফাইড আয়ন আছে, দেখতে পাচ্ছ সালফাইড S2 আয়ন এর ওপরে যুক্ত আছে, S2 কানেক্ট করে রাখছে। Different types of antibodies are produced in our body. IgA, IgM, IgE, IgG are some of them. তো আমাদের বডিতে বিভিন্ন রকমের অ্যান্টিবডিজ থাকে, তো এদের এক্সাম্পল কি, যেমন IgA ইমিউনোগ্লোবিন, IG ফর ইমিউনোগ্লোবিন, ইমিউনোগ্লোবিন A, ইমিউনোগ্লোবিন M, IgE, IgD, IgG। তো এই এখানে চারটে লেখা আছে, আর একটা আছে IgT, এখানে লেখা নেই। এ কার্টুন অফ অ্যান অ্যান্টিবডি ইজ গিভেন ইন ফিগার, কার্টুন দেওয়া আছে যে উপরে দেখলাম ছবি। বিকজ দিস অ্যান্টিবডিজ আর ফাউন্ড ইন দ্য ব্লাড, দ্য রেসপন্স ইজ অলসো কল্ড অ্যাজ হিউমারাল ইমিউনো রেসপন্স। এই যে অ্যান্টিবডি এগুলো রক্তের মধ্যে পাওয়া যায়, আর রক্তটা একটা হিউমারের মতো কাজ করে, তো তার জন্য এদেরকে বলা হয় হিউমারাল ইমিউনো রেসপন্স। দিস ইজ ওয়ান অফ দ্য 2 টাইপস অফ আওয়ার অ্যাকোয়ার্ড ইমিউনো রেসপন্স, অ্যান্টিবডি মেডিয়েটেড। তো এই যে রেসপন্স এটা অ্যান্টিবডির উপর ভিত্তি করে হচ্ছে, তাই এটা হচ্ছে অ্যান্টিবডি ইমিডিয়েটেড রেসপন্স, মেডিয়েটেড। তো আমাদের বডিতে যে দুটো অ্যান্টিবডি মেডিয়েটেড রেসপন্স আছে, তার মধ্যে হিউমারাল ইমিউনো রেসপন্স হলো একটা, আর আরেকটা কি সেল মিডিয়েটেড, সেটা বলছি। দ্য সেকেন্ড টাইপ ইজ কল্ড সেল মিডিয়েটেড ইমিউনো রেসপন্স অর সেল মিডিয়েটেড ইমিউনিটি বা CMI। আর একটা হলো সেল মিডিয়েটেড, একটা হিউমারাল ইমিউনো রেসপন্স যেটা ব্লাডের মাধ্যমে হয়, আর একটা সেলের মধ্যে হয় যেটা সেল মিডিয়েটেড। দ্য টি লিম্ফোসাইট মেডিয়েটেড সেল মিডিয়েটেড ইমিউনিটি, টি লিম্ফোসাইট এটাকে কন্ট্রোল করে। ভেরি অফেন হোয়েন সাম হিউম্যান অর্গ্যানস লাইক হার্ট, আই, লিভার, কিডনি fail to function satisfactorily, transplantation is the only remedy to enable the patient to live a normal life. আমাদের বডির মধ্যে যখন হৃৎপিণ্ড, চোখ, তারপরে যকৃৎ, কিডনি এরা ঠিকভাবে কাজ করে না কোনো একটা ব্যক্তির মধ্যে, কোনো একটা মানুষের মধ্যে, তখন কী হয়, সেটা ট্রান্সপ্লান্ট করতে হয়, মানে কি সেটা পরিবর্তন করতে হয়। আমরা অনেকে দেখি যে কেউ কিডনি দান করছে, কেউ হৃৎপিণ্ড দান করছে, কেউ চোখ দান করছে, কেউ লিভার দান করছে। তো এর জন্য কী হয়েছে, ট্রান্সপ্লান্টেশন দরকার পড়ে, নয়তো তাকে বাঁচানো মুশকিল হয়ে যায়। দেন এ সার্চ বিগিন টু ফাইন্ড এ সুইটেবল ডোনার, এবং এর জন্য তখন একজন সুইটেবল ডোনার খুঁজতে শুরু করা হয়। কারণ কী হয় যে আমরা যে কোনো বডি থেকে লিভার নিয়ে যে কোনো বডিতে কী করবো, ট্রান্সপ্লান্ট করতে পারি না, কারণ কি তখন বডি সেটাকে অ্যাকসেপ্ট করবে না। তার জন্য কী টেস্ট করতে হয়, টি লিম্ফোসাইট বা সেল মিডিয়েটেড ইমিউনিটি সেটা চেক করতে হয়, সেটা যদি ঠিক থাকে তখনই সেটা অ্যাকসেপ্ট হবে। এর জন্য সুইটেবল ডোনার, অর্থাৎ কি যে ডোনার দিতে পারবে সেটাকে দেখা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা বংশগতভাবে একই থাকে তারা এটাকে অ্যাকসেপ্ট করে, তাদের বডি একই রকমভাবে অ্যাকসেপ্ট করে, তখন এটাকে কালেক্ট করা হয়। তাহলে কী হলো যে আমরা কিন্তু যে কোনো বডি থেকে লিভার নিয়ে যে কোনো বডিতে দিতে পারি না, সেই বডিটাকে অ্যাকসেপ্ট করতে হবে অন্য বডির লিভারকে, এবং তার জন্য কি সেল মিডিয়েটেড ইমিউনিটি দরকার। সেল মিডিয়েটেড ইমিউনিটি সেটাকে অ্যাকসেপ্ট করছে কিনা সেটা দেখতে হবে।
তারপরে সেটাকে ট্রান্সপ্লান্ট করতে হবে। হয় ইজ দ্যাট অর্গ্যান ক্যান নট বি টেকেন ফ্রম জাস্ট অ্যানিবডি। এতে যেটা বললাম সেটাই যে কোনো ব্যক্তি থেকে অর্গ্যান নেওয়া যাবে না। যাদের ক্ষেত্রে সেল মিডিয়েটেড ইমিউনিটি, যে বডির সেলকে অ্যাকসেপ্ট করবে সেই বডি থেকে নিতে হবে। হোয়াট ইজ দ্যাট দ্য ডক্টর চেক, কী চেক করে? টি লিম্ফোসাইট। সেল মিডিয়েটেড ইমিউনিটি তাকে অ্যাকসেপ্ট করছে কি না, টি লিম্ফোসাইট চেক করে ডক্টররা। গ্র্যাপস ফ্রম just any source, an animal, another primate or any human being cannot be made since the graft would be rejected sooner or later। যেহেতু সেটা খুব যে কোনো প্রাইমেটস থেকে, যে কোনো অ্যানিম্যালস থেকে, যে কোনো মানুষের থেকে কিন্তু নিয়ে প্ল্যান্ট করা যাবে না, ট্রান্সপ্লান্ট করা যাবে না। কারণ যে গ্রাফটস যেটা ট্রান্সপ্লান্ট করা হচ্ছে সেটাকে গ্রাফটস বলে, সেটা খুব তাড়াতাড়ি বা কিছুক্ষণ পরে সেটা রিজেক্টেড হয়ে যাবে। Tissue matching, blood group matching are essential before undertaking any graft or transplant, and even after this patient has to take immunosuppressant all his or her life। তাহলে কি যে টিস্যু ম্যাচিং, ব্লাড গ্রুপ ম্যাচিং করতে হবে। যে কোনো বডি পার্ট, যে কোনো অর্গ্যানকে ট্রান্সপ্লান্ট করার আগে টিস্যু ম্যাচ করতে হবে, ব্লাড গ্রুপও তো চেক করতে হয় ব্লাড দেওয়ার আগে, তো এটা তো একটা রক্তেরই হবে, তো ব্লাড গ্রুপ চেক করতে হবে। এবং ট্রান্সপ্লান্ট করার আগে এগুলো চেক করে যদি মিলে তবেই তো ট্রান্সপ্লান্ট হবে। তারপরে আবার কি যে সারা জীবন তাকে ইমিউনো সাপ্রেসেন্ট নিতে হবে, ঠিক আছে, যাতে কোনো রকমভাবে ইমিউনিটিটা নষ্ট না হয়ে যায়। দ্য বডি ইজ অ্যাবল টু ডিফারেন্সিয়েট সেলফ অ্যান্ড নন সেলফ সেল, অ্যান্ড দ্য সেল মিডিয়েটেড ইমিউনো রেসপন্স ইজ রেসপন্সিবল ফর দ্য গ্রাফট রিজেকশন। তাহলে আমাদের বডি নিজে থেকে কোনটা নিজের কোষ, কোনটা বাইরের কোষ সেটা চিনতে পারে, এবং সেল মিডিয়েটেড ইমিউনিটির জন্যই এটা হয়, ঠিক আছে। তো এবার যে পার্ট আছে সেটা হলো অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। When a host is exposed to antigen, which may be in the form of living or dead microbes or other proteins, antibodies are produced in the host body। যে কোনো একটা হোস্ট বডি যখন কোনো একটা অ্যান্টিজেন হোস্ট বডির মধ্যে প্রবেশ করে তখন কি হয়, সেই হোস্ট বডিটা তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। সেই যে অ্যান্টিজেন সেটা লিভিং বা ডেড মাইক্রোবস হতে পারে বা যে কোনো প্রোটিন হতে পারে। যখন এগুলো কোনো একটা হোস্ট বডিতে প্রবেশ করে তখন এই হোস্ট বডি সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। দিস টাইপ অফ ইমিউনিটি ইজ কল্ড অ্যাক্টিভ ইমিউনিটি, এবং এই টাইপের ইমিউনিটিকে বলা হয় অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি ইজ স্লো অ্যান্ড টেক্স টাইম টু গিভ ইটস ফুল এফেক্টিভ রেসপন্স। অ্যাক্টিভ ইমিউনিটি স্লো হয় এবং অনেক সময় লাগে এর রেসপন্সটা ফুল রেসপন্স দিতে। ইনজেক্টিং দ্য মাইক্রোবস deliberately during immunization or infectious organism gaining access into body during natural infection induce active immunity। তো এই অ্যাক্টিভ ইমিউনিটি কীভাবে তৈরি হয়, যে কোনো একটা মাইক্রোবস বা রোগ জীবাণুকে যদি দেহের মধ্যে ইনপুট করা হয় ইমিউনাইজেশনের সময়, বা কোনো একটা ইনফেকশাস অর্গানিজম, এই যে রোগ জীবাণু যেগুলো আছে, যদি সেটা কী হয় বডির মধ্যে প্রবেশ করে বিভিন্ন ইনফেকশনের মাধ্যমে, তাহলে কী হবে এই বডির মধ্যে যে অ্যাক্টিভ ইমিউনিটি সেটা অ্যারাউজ করবে, অর্থাৎ ইমিউনিটি অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ ইমিউনিটিটা অ্যারাউজ হবে। যে দেহে কোনো অ্যান্টিজেন প্রবেশ করলে যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটা হলো সেটা হলো অ্যাক্টিভ ইমিউনিটির জন্য। When ready-made antibodies are directly given to protect the body against foreign agent, it is called passive immunity। আর প্যাসিভ ইমিউনিটি বলতে কি, যে বডি অ্যান্টিবডি তৈরি করছে না, বাইরে থেকে অ্যান্টিবডিকে ইনজেক্ট করা হচ্ছে, তখন সেটা হলো প্যাসিভ ইমিউনিটি। তাহলে কী হলো অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি, এইটুকু মনে রাখবে। অ্যাক্টিভ ইমিউনিটিও মানে হলো যে বডি নিজে অ্যান্টিবডি তৈরি করছে, প্যাসিভ ইমিউনিটি মানে বডি নিজে অ্যান্টিবডি তৈরি করছে না, বাইরে থেকে অ্যান্টিবডিকে ইনজেক্ট করা হচ্ছে। ডু ইউ নো হোয়াই মাদার্স মিল্ক ইজ কনসিডার্ড ভেরি এসেন্সিয়াল ফর দ্য নিউ বর্ন ইনফ্যান্ট। এই যে নতুন বাচ্চা জন্ম নেয় তাকে মায়ের দুধ খাওয়ানো হয় কারণ কি, তার একটা আরও এমনিতে একটা নিউট্রিশনের জন্য, আর একটা হচ্ছে অ্যান্টিবডি। কী অ্যান্টিবডি? IgA অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডিটা এই মায়ের দুধের মাধ্যমে সন্তানের দেহে প্রবেশ করে। এটা তাহলে কী অ্যান্টিবডি হলো? প্যাসিভ ইমিউনিটি। এবং বাচ্চার দেহে একটা ইমিউনিটি তৈরি করে। তাহলে এটা কী ইমিউনিটি? প্যাসিভ অ্যান্টিবডি বা প্যাসিভ ইমিউনিটি। কারণ এক্ষেত্রে অ্যান্টিবডিটা মায়ের দেহ থেকে সন্তানের দেহে আসছে, সন্তান নিজে তৈরি করছে না। মিল্ক ইজ কনসিডার্ড দ্য yellowish fluid colostrum secreted by mother during the initial days of lactation
হ্যাজ অ্যাবান্ডান্ট অ্যান্টিবডিজ IgA টু প্রোটেক্ট দ্য ইনফ্যান্ট। তো যেটা বললাম সেটাই, যে মায়ের দুধে কোলেস্ট্রম থাকে, তার মধ্যে অ্যান্টিবডি IgA থাকে, এবং এটা কী করে, বাচ্চাটাকে প্রোটেক্ট করে বিভিন্ন ইনফেকশনের হাত থেকে। দ্য ফিটাস অলসো রিসিভ সাম অ্যান্টিবডিজ ফ্রম দেয়ার মাদার, এবং এর পাশাপাশি আরও অন্য অ্যান্টিবডিও পায় মায়ের থেকে থ্রু দ্য প্লাসেন্টা ডিউরিং প্রেগনেন্সির সময় প্লাসেন্টা দিয়ে এই অ্যান্টিবডিগুলো বাচ্চার দিয়ে প্রবেশ করে। দিজ আর সাম এক্সাম্পল অফ প্যাসিভ ইমিউনিটি। তো এটা হলো প্যাসিভ ইমিউনিটি। তো তাহলে প্যাসিভ ইমিউনিটির এক্সাম্পল। আর অ্যাক্টিভ ইমিউনিটি বলতে কি, বডি নিজে তৈরি করবে, আমার মধ্যে যে বডিটা নিজে তৈরি করছে সেটা অ্যাক্টিভ। আর প্যাসিভ বলতে কি, অন্য বডি থেকে বা অন্য বাইরে থেকে সেটা ইনপুট হবে। যেমন বাচ্চার দেহে যেটা তৈরি হয় ইনফ্যান্টসের ক্ষেত্রে, মায়ের থেকে পাচ্ছে, নিজে তো তৈরি করছে না, তাহলে এটা কি প্যাসিভ। তো এটা ছিল অ্যাক্টিভ আর প্যাসিভ, আর এক্সাম্পলও দেওয়া আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, এরপরে বাকি যে পার্ট আছে সেটা পড়ানো হবে। তোমরা আশা করছি বুঝতে পেরেছো, অত্যন্ত সিম্পলভাবে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড বোঝানো হচ্ছে। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করো।